এরপরে করছি বোলজান-ওয়েস্টারাস থিওরেম ফর সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। থিওরেমটা কি আছে গতদিন বলেছিলাম, এভরি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। হোয়াট এভার দ্য সিকোয়েন্স মেবি, সিকোয়েন্স নিজে কনভার্জেন্ট হতে পারে, না হতে পারে। সিকোয়েন্স যদি নিজেই কনভার্জেন্ট হয়ে যায় তাহলে আর বাউন্ডেড কনভার্জেন্ট সাবসিকোয়েন্স প্রুভ করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে নিজের সিকোয়েন্স নিজেই নিজের সাবসিকোয়েন্স বলা যায়। কিন্তু যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট নাও হয় তাও তার হচ্ছে, এবং যদি সে বাউন্ডেড হয়, ঠিক আছে, কনভার্জেন্ট হলো না কিন্তু বাউন্ডেড, তাহলে তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। আচ্ছা, এই প্রুফটাও আমি করবো হচ্ছে নেস্টেড ইন্টারভাল থিওরেমের সাহায্যে। তার মানে থিওরেমের স্টেটমেন্টটা কি, এভরি কনভার্জেন্ট, এভরি বাউন্ডেড সিকোয়েন্স, সরি বাউন্ডেড সিকোয়েন্স কি বলেছে, অফ রিয়েল নাম্বারস হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। প্রমাণ করার জন্য আমি নেস্টেড ইন্টারভাল অ্যাপ্লাই করব। প্রথমে কি গিভেন, বাউন্ডেড বলা আছে, শুধু সিকোয়েন্স সম্বন্ধে যে ইনফরমেশনটা দেওয়া আছে হুইচ ইজ বাউন্ডেড। আচ্ছা, বাউন্ডেড মিনস মানে ফর অল এন এর জন্য সিন্স এক্স এন, আমি ধরে নিলাম বি এ বাউন্ডেড সিকোয়েন্স, এটা বাউন্ডেড ধরে নিলাম। বাউন্ডেড হওয়া মানে ফর অল এন বিলংস টু এন এর জন্য এটা হবে এক্স এন এর মান লেস ইকাল টু কোনো না কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার এম গ্রেটার দ্যান 0 পাওয়া যাবে, এরকম হবে ফর অল এনের জন্য। দেয়ার এক্সিস্ট পজিটিভ রিয়েল নাম্বার এম সাচ দ্যাট ওই মড অফ এক্স এন, সরি এটা মড অফ এক্স এন লেস দ্যান ইকুয়াল টু এম ফর অল এন বিলংস টু এন এর জন্য। যেহেতু বাউন্ডেড, কোনো না কোনো পজিটিভ রিয়েল নাম্বার তুই পাবি। তাহলে এটা হওয়া মানে দ্যাট মিনস এখান থেকে লিখতে পারবো মাইনাস এম লেস ইকাল টু এক্স এন লেস ইকাল টু এম ফর অল এন বিলংস টু এন এর জন্য। দ্যাট মিনস এই এক্স এন সিকোয়েন্সের যে টার্মগুলো দেওয়ার পর এক্স এন এর সব মানগুলো এই মাইনাস এম থেকে প্লাস এম এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে থেকে যাবে। এটা কি হবে, ফর অল এন বিলংস টু এন এর জন্য। বোঝা গেল? দেওয়ার পর এক্স এন সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা কনসিডার করা হয়েছে তার মানগুলো সবাই কোথায় রয়ে যাবে, ওই ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস এম থেকে প্লাস এম এর মধ্যে। এবার আমি থিওরেমটা কনস্ট্রাক্ট করছি কিভাবে, দেখ আমি থিওরেমটা কনস্ট্রাক্ট করছি এইরকমভাবে, যেহেতু আমি ধরে নিয়েছি এটা দিস ইজ মাইনাস এম পয়েন্ট অ্যান্ড দিস ইজ প্লাস এম পয়েন্ট, তার মানে এক্স এন সিকোয়েন্সের মানগুলো কার মধ্যে রয়েছে, এর মধ্যে। এমন না এর থেকে সব এলিমেন্টগুলো এক্স এন সিকোয়েন্সের এলিমেন্ট, কিন্তু এক্স এন সিকোয়েন্সের মানগুলো কার মধ্যে রয়েছে, এই ইন্টারভ্যালের মধ্যে। আমি ইন্টারভ্যালকে ইকুয়াল দুটো পার্টে ভাগ করলাম। এখানে ইকুয়াল দুটো পার্টে ভাগ করলে নিশ্চয়ই মিড পয়েন্টটা 0 হবে, যেহেতু ইন্টারভ্যালটা মাইনাস এম থেকে প্লাস এম এর মধ্যে রয়েছে, তারপর ইন্টারভ্যালটা কী হয়ে যাবে, এটা হচ্ছে মিড পয়েন্টটা 0 হবে। তার মানে দুটো ইন্টারভ্যাল যেটা হবে ইকুয়াল টু পার্টসে ভাগ করলে, ইফ উই ডিভাইড দিস ইন্টারভ্যাল, যেহেতু এক্স এন সিকোয়েন্সের সব মানগুলো এর মধ্যে রয়েছে, ইন্টু ইকুয়াল টু পার্টে ভাগ করলে দুটো আমি হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল, এটা মাইনাস এম থেকে 0 আর একটা হচ্ছে 0 থেকে এম, দুটো ক্লোজ ইন্টারভ্যাল আমি পাবো। এইবার বলছি দেখ, যেহেতু সিকোয়েন্সের মানগুলো x1 x2 xn সবাই মাইনাস এম থেকে প্লাস এম এর মধ্যে রয়েছে, দেয়ারপর বলছি এইটা অর এইটা, এই দুটোর মধ্যে, এই দুটো আইদার দিস অর দিস ইন্টারভ্যাল, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইন্টারভ্যাল কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি মেম্বার্স অফ দ্য সিকোয়েন্স xn, বা আমি বলতে পারি xn বিলংস টু ওয়ান অফ দিস সাব ইন্টারভ্যাল ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n। কি বোঝা গেল, সবাই থাকবে এমন কোনো কথা নেই, আমি বলতে পারি ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন। আমি একটু এক্সাম্পল নিই, তারপরে আবার একটু প্রুফের দিকে যাব। আমি যদি এক্সাম্পল নিই, ধর হচ্ছে আমি এক্স এন সিকোয়েন্সটা সিম্পলি 1/n নিলাম। এক্স এন সিকোয়েন্সটা 1/n নিলে আমি কি এটা বলতে পারি ফর অল এন বিলংস টু, প্রথমে এন এর জন্যে, ফর অল এন বিলংস টু এন এর জন্যে আমার কি এটা লেখা যেত, এক্স এন এর মান লেস ইকাল টু মড অফ এক্স এন এর মান লেস ইকাল টু -1, সরি -1 কেন, +1
এই সিকোয়েন্সের লক্ষ্য করে দেখ, তার মানে আলটিমেটলি এটা আমি এখান থেকে উদাহরণ হিসেবে ফর অল এনের জন্যে এই এক্স এনের মান কোথায় চলে যেত, -1 থেকে +1 এই ইন্টারভ্যালের মধ্যে। এবার এইটা যদি -1 and +1 হতো, এটা যদি -1 +1, আমি তাহলে -1 থেকে 0 একটা ইন্টারভ্যাল হতো, আর হচ্ছে 0 থেকে 1 একটা ইন্টারভ্যাল হতো। এই ইন্টারভ্যালের মধ্যে যে কোনো একটা পার্টে আমি বলছি ওই সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস রয়েছে, তাই তো? যে কোনো একটা পার্টে এই সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস রয়েছে। যে কোনো একটা পার্টের থাকা মানে কি, তার মানে দেখ এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই পার্টটাই রয়েছে, এই পার্টটাই নেই। আমার যে সিকোয়েন্স 1/2, 1/3, 1/4, 1/5 এই যে সিকোয়েন্সটা, তাহলে এই সিকোয়েন্সটা কেমন, একটা মানে পজিটিভ পার্টটাই রয়েছে, ওই সেকেন্ড পার্টটাতে রয়েছে, প্রথম পার্টটাতে কিন্তু নেই। মানে -1 থেকে 0 এই পার্টটার মধ্যে কিন্তু তুই পাবি না। কিন্তু যদি এই সিকোয়েন্সে একটু চেঞ্জ করে নিতাম, xn যদি আমি নিতাম -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/n, এটাই যদি আমি নিতাম -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/n, তোরা দেখতে পেতি এই সিকোয়েন্সের যে দুটো ইন্টারভ্যাল, এটাও কিন্তু হচ্ছে দেখবি মড অফ xn এর মান মড অফ xn এর মান 1 এর থেকে ছোট, একই ব্যাপার। কারণ এলিমেন্টসগুলোর দিকে তাকা, প্রথমটা -1, তারপরে +1/2, তারপরে -1/3, +1/4, এরকমভাবে চলবে। ওই ফর অল এন বিলংস টু এন মড অফ xn লেস দ্যান ইকুয়াল টু 1, তাহলে -1 থেকে +1 এর মধ্যেই সব এলিমেন্টসগুলো রয়েছে। কিন্তু ওটাতে যদি আবার দুটো পার্টে ভাগ করতি -1 থেকে +1 এর মধ্যে, তাহলে আমি কি পেতাম বলতো, -1 থেকে 0 আর 0 থেকে 1 এই দুটো পার্টে ভাগ করলে আমি দেখতে পেতাম দুটো পার্টে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টস রয়েছে। কোন সিকোয়েন্সে? ওই সিকোয়েন্সে। কারণ হচ্ছে অডগুলো এন এর মান অড হলে তখন -1 থেকে 0 এর মধ্যে থাকবে, আর এন এর মান ইভেন হলে তোর হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে ইনফাইনাইট সংখ্যক পার্ট দুটো পার্টেই রয়েছে। তার মানে আমি এইটা মানে মিনিমাম যদি ইফ এ সিকোয়েন্স মানে যে এটা ফর অল এন বিলংস টু এন, the sequence মানে for all n xn belongs to -m to +m, if we divide the interval -m to +m by equal to parts, that means -m to 0 and 0 to +m, then at least one of the interval contains infinitely many members of the sequence, বা এরকম ভাবে বলতে পারি xn belongs to one of that interval for infinitely many values of n, সবার জন্য থাকবে না বাট ইনফাইনাইটলি মেনি ভ্যালুর জন্য। প্রথম উদাহরণটা যেটা নিয়েছিলাম এইটার জন্য সবার জন্যই এটার মধ্যে থেকে যাবে। প্রথম এক্সাম্পলে আমি যেটা নিয়েছিলাম xn এ এই ইন্টারভ্যালে শেখা যাবে সবার জন্য, কিন্তু দ্বিতীয় এক্সাম্পলে সবার জন্য থাকবে না, ইভেন্টগুলোর জন্য থাকবে এই ইন্টারভ্যালে, অডগুলোর জন্য এই ইন্টারভ্যালে। মানে আমি বলছি অ্যাটলিস্ট ওয়ান অফ দ্যাট ইন্টারভ্যাল, মানে এই দুটো পার্টের মধ্যে কন্টেন্টস xn ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n, মানে সবার জন্য নয়, ইনফাইনাইট সংখ্যক ভ্যালুজের জন্য থাকবে। এবার আমি কনসিডার করছি দ্যাট ইন্টারভ্যাল হুইচ কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n অ্যান্ড কল ইট I0, এটাকে ডিনোট করা হচ্ছে প্রথমে I0 দ্বারা ডিনোট করা হচ্ছে। টু ইন্টারভ্যালের মধ্যে যেটা দুটো পার্টে ভাগ করা আছে এটাকে I0 দ্বারা ডিনোট করা হচ্ছে। তাহলে I0 মান কি? I0 এর মান হচ্ছে আইদার মাইনাস এইটা অর এইটা। এইবার সেম কাজ করছি, এবার I0 এর মান আইদার এটা, যদি এই প্রথম এক্সাম্পলটা নিতাম এখানে I0 এর মান কোনটা, তো 0 থেকে 1, এগেন ডিভাইড দিস I0 ইন্টু ইকুয়াল টু পার্টস বাই একই পয়েন্ট, ডিভাইড ইকুয়াল টু পার্টসে ভাগ করা মানে এটা বাই 2, তখন এটা হাফ চলে আসবে। দেন লক্ষ্য করে দেখ 0 থেকে হাফ আর হাফ থেকে 1 এই দুটো পার্টে ভাগ হবে। এবার বলতো এই 0 থেকে হাফ আর হাফ থেকে 1 এই দুটো ইন্টারভ্যালের মধ্যে এই প্রথম সিকোয়েন্সটা 1/n সিকোয়েন্সটার কোন পার্টটাতে ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ xn কন্টেন্ট করবে? 0 থেকে হাফের মধ্যে এটা কন্টেন্ট করবে। দেয়ারফর কি হয়ে যাবে, 0 থেকে হাফের মধ্যে যেহেতু কন্টেন্ট করবে, উই কনসিডার দিস ইন্টারভ্যাল 0 থেকে হাফ। আর এই দ্বিতীয় এক্সাম্পলটার ক্ষেত্রে আমি যে কোনো একটা নিতাম, আইদার -1 থেকে এটা নিতে পারতাম অথবা হচ্ছে 0 থেকে 1 নিতে পারতাম। যদি -1 থেকে এটা নিতাম তাহলে এটা -1/2 দিয়ে ডিভাইড হতো, বা তাহলে -1 থেকে -1/2 একটা ইন্টারভ্যাল, -1/2 থেকে 0 একটা ইন্টারভ্যাল। ইন দ্যাট কেস ওই -1/2 থেকে 0তে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ xn থাকতো xn সিকোয়েন্সের পরে, বা xn বিলংস টু ওই দ্যাট ওই ইন্টারভ্যালটা ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n। তার মানে আমি কি করলাম, এই I0 কনস্ট্রাক্ট করার পর উই ডিভাইড I0 বাই ইকুয়াল টু পার্টস, দেন আমি ওই আগের মতোই বলছি অ্যাটলিস্ট ওয়ান অফ দ্যাট ইন্টারভ্যাল মানে ওই ইকুয়াল টু পার্টসের মধ্যে কি কন্টেন্ট করবে, কি xn সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে।
বা xn বিলংস টু, আমি যদি ওই অ্যাটলিস্ট ওয়ান পার্টে যদি i1 নাম দিই, i1 ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n, মানে i1টা যদি নাম দিই, i1 যদি নাম দিই i0 কে ডিভাইড করে দুটো পার্টে, সেটা পাবো। বোঝা গেল? এন্ড কি হবে, এই i1 এর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে i0 এর দৈর্ঘ্য। আচ্ছা i0 এর দৈর্ঘ্য হচ্ছে দেখ m, মড অফ i0 কত m, তাহলে এটা হবে m/2, অর্ধেক হয়ে যাবে। তার মানে এইভাবে করলে আমি একটা জিনিস পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি i0 সেটা হচ্ছে আইদার এটা -m to 0 অর হচ্ছে এটা হচ্ছে 0 to m, যে কোনো একটা। উই কনসিডার এই দুটোর মধ্যে সেটাই কনসিডার করবো হুইচ কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি মেম্বার্স অফ i1 এই xn, সেটা নিয়ে নিলাম। দেন এইটার মধ্যে যে কোনো একটাকে, যেটা ইনফাইনাইটলি মেনি পয়েন্ট, সেটাকে আবার i1 ডিনোট করছি কি, মানে দুটো পার্টে ভাগ করার পর, আইদার এটাকে দুটো পার্টে ভাগ করার পর অর এটা যেটা হবে, দেন সেটার নাম দিচ্ছি হচ্ছে নতুন যে ইন্টারভ্যালটা সেটার নাম দিলাম i1, এবং i1 এর যে দৈর্ঘ্যটা সেটা হয়ে যাবে m/2, এবং বাই আওয়ার কনস্ট্রাকশন i1 ইজ এ সাবসেট বা i0 ইজ এ সুপারসেট অফ i1। আবার কি করলাম, যে i1 কে আবার ইকুয়াল দুটো পার্টে ভাগ করলাম, দুটো পার্টে ভাগ করে ওই অ্যাটলিস্ট ওয়ান অফ দ্যাট ইন্টারভ্যাল i0, এই দুটো পার্টের মধ্যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইন্টারভ্যাল কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি মেম্বার্স অফ xn, মানে xn সিকোয়েন্স, বা আমি বলবো যে xn ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n, মানে xn সিকোয়েন্সের অসংখ্য পয়েন্ট থাকবে বা অসংখ্য মেম্বার থাকবে কোন ওই i2 এর মধ্যে। i2 এবং লেন্থ অফ i2 টা কত হবে, লেন্থ অফ i2 তুই দেখবি হচ্ছে m/2 স্কয়ার, আবার i2 কে ডিভাইড করব, এবং সাজ দ্যাট i2 এটা হচ্ছে বা i1 ইজ দ্য সুপারসেট অফ i2, আবার i2 কে ডিভাইড করব ইকুয়াল টু পার্টস, যেহেতু i2 এর মধ্যে ইনফাইনাইটলি মেনি মেম্বার ছিল অফ দ্য সিকোয়েন্স xn, দেয়ারফর i2 থেকে দুটো পার্টে ভাগ করে দুটো পার্টের মধ্যে অ্যাটলিস্ট একটা পার্টে ইনফাইনাইটলি মেনি মেম্বার্স অফ দ্য সিকোয়েন্স থাকবে, ওই যে নতুন পার্টটা কনসিডার করব যেটার মধ্যে থাকবে সেটা কনসিডার করব এন্ড কল ইট i3। তাহলে এরকম যদি পরপর কনস্ট্রাক্ট করতে পারি, তাহলে একটা সিকোয়েন্স অফ ইন্টারভাল, প্রথমে i0, তারপরে i1, তারপরে i2, তারপরে i3, এরকম করে করে চলতে থাকবে, এরকম করে in পরপর চলতে থাকবে, সিকোয়েন্স অফ ইন্টারভাল আমি পেয়ে যাব। ঠিক আছে তো, সাচ দ্যাট এই ঘটনা ঘটবে i0 ইজ দ্য সুপারসেট অফ i1, সুপারসেট অফ i2, এরকম করে সুপারসেট অফ in এর চলতে থাকবে। তাহলে এটা যেই কনসিডার হয়ে গেল, তাহলে দেখ এটা নেস্টেড ফর্ম হয়ে গেল, এন্ড এটা এক নম্বর। এন্ড দুই নম্বরটা দেখ, দুই নম্বরটা হচ্ছে dn মানে লেন্থ অফ nth ইন্টারভ্যাল, সেটা কি হবে 2/m/2 টু দি পাওয়ার n, এটা m/2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে কত m/2 টু দি পাওয়ার n, m/2 টু দি পাওয়ার n, and which is tends to 0 দেখ as n tends to infinity, which is tends to 0 as n tends to infinity হবে, কারণ হচ্ছে dn এর মান হচ্ছে m/2 টু দি পাওয়ার n, n tends to infinity হলে তাহলে কত হবে, 0 তে চলে যাবে, যেহেতু 0 তে চলে যাবে তাহলে দেখ এই যে আমি সিকোয়েন্স যে হচ্ছে i1 i2 এগুলো সব ক্লোজড, যেভাবে কনস্ট্রাক্ট করেছি সেভাবে সব ক্লোজড, i1 i2 i3 i0 i1 i2 i3 এগুলো সব সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভাল, such that i0 is a superset of i2, superset of i3 dot superset of in, এরকম সব, এবং হচ্ছে লেন্থ অফ nth ইন্টারভাল in which is tends to 0 as n tends to infinity। তার মানে কি হলো, নেস্টেড ইন্টারভাল থিওরেম আমি কনস্ট্রাক্ট করে ফেলেছি। Therefore আমি এখান থেকে লিখতে পারবো, therefore by nested interval theorem there exists exactly one point say L which is common to all intervals। আমি কি বলবো, therefore by nested interval theorem আমি বলতে পারি there exists exactly one point L which is common to in for all n, এটা আমি পেয়ে যাব। ঠিক আছে, এতদূর পর্যন্ত যে কাজটা হলো সেটা নেস্টেড ইন্টারভালের কনস্ট্রাক্ট করা। এরপরে যেটা আছে মেন প্রুফ, এবার আমাকে দেখাতে হবে একটা সাবসিকোয়েন্স থাকবে যেটা হচ্ছে ওই এলটাতে কনভার্ট করবে। আমি একটা সাবসিকোয়েন্স বানাবো এবার, মানে আমি জানি না xn সিকোয়েন্সটা কি, xn সিকোয়েন্সটা যা ছিল সে বাউন্ডেড বলা ছিল, xn সিকোয়েন্স বাউন্ডেড থাকলে আমি কি করলাম, xn সিকোয়েন্সকে আমি ধরে নিলাম there exists, যেহেতু xn is bounded therefore there exists a positive real number capital M such that for all n belongs to n mod of xn less equal to capital M, that means for all n belongs to n minus m less equal to xn less equal to m, এটা আমি পেয়ে গেলাম। বোঝা গেল? এটা যে পেয়ে গেলাম, আমি সঙ্গে সঙ্গে কি করলাম,
এই ইন্টারভ্যালটাকে মাইনাস এম থেকে প্লাস এম থেকে দুটো পার্টে ভাগ করলাম, দেন বললাম at least one of the interval minus m to 0 or 0 to m contains infinitely many members of the sequence xn by xn belongs to ওই at least one of that interval for infinitely many values of n। আমি কনসিডার করলাম সেই ইন্টারভ্যালটা যে ইন্টারভ্যালটা এক্সএন সিকোয়েন্সের অসংখ্য ভ্যালু কন্টেন করেছে। এরপরে আমি কি করলাম, এরপরে আমি করলাম হচ্ছে ওই আবার ওই ইন্টারভ্যালটা নিলাম যেটা ইনফাইনাইটলি মেনি ভ্যালু কন্টেন্ট করেছে, তাকে আবার দুটো পার্টে ডিভাইড করলাম। দুটো পার্টে ডিভাইড করার পর আবার আমি একই কথা বললাম, at least one of the interval contains infinitely many points of the sequence, বা ওরকম ভাবে বলতে পারিস xn belongs to one of the interval for infinitely many values of n। বললি এরকম পরপর পরপর কনস্ট্রাক্ট করতে থাকলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, i1 i2 i0 i1 i2 i3 এরকম পরপর পরপর সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভ্যাল পেয়ে যাচ্ছি, such that i0 is a superset of i1 superset of i2 এরকম চললো। এবং এরকম করে করে লেন্থ অফ দ্য nth ইন্টারভ্যাল that is dn equal to mod of in which is m by 2 to the power n, এই জিনিসটা পেয়ে গেলাম। দেওয়ার পর আমি কি বলতে পারি, m by 2 to the power m মানে and which is tends to 0 as n tends to infinity। therefore আমি nested interval কনস্ট্রাক্ট করে ফেলেছি। therefore by nested interval theorem there exists exactly one point which is common to all intervals। nested interval theorem অ্যাপ্লাই করলে আমি এক্স্যাক্টলি একটা পয়েন্ট পাবো যেটা হচ্ছে সবার মধ্যে কমন আছে, ওইটা আমি ধরে নিলাম l। তাহলে আব্দুল পর্যন্ত নেস্টেড ইন্টারভালের কনস্ট্রাকশন হয়ে গেল। আমাকে প্রুফ করতে হবে কি, প্রুফের কথা হয়তো ভুলেই গেছিস, কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে বলেছে বাউন্ডেড সিকোয়েন্স হলে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। আমি এবার দেখাবো যে দেয়ার এক্সিস্ট এ সাবসিকোয়েন্স হুইচ ইজ কনভার্জেস টু দ্যাট পয়েন্ট এল, মানে এল পয়েন্টে কনভার্জ করবে। তাহলে আমি সাবসিকোয়েন্সটা তৈরি করছি। লক্ষ্য করে দেখ, বাই আওয়ার কনস্ট্রাকশন আমি যেভাবে i0 বা i1 i2 যেভাবে i0 i1 i2 এরকম ভাবে কনস্ট্রাক্ট করেছি, in এরকম ভাবে কনস্ট্রাক্ট করি, বা এখানে ইন জেনারেল i কে আমি বলতে পারি বা in বলতে পারি, সেরকম পরপর যেভাবে কনস্ট্রাক্ট করেছিস সেই কনস্ট্রাকশন ওয়াইজ প্রতিটা ইনফাইনাইট, দিস সেট ইনফাইনাইট সেট। শুধু তাই নয়, এই ইন্টারভালটা কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি মেম্বার্স অফ দ্য সিকোয়েন্স xn। দিস ইন্টারভাল অলসো এটা কি করবে, কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি মেম্বার্স অফ দ্য সিকোয়েন্স xn। প্রতিটা ইন্টারভাল এমন i0 i1 i2 in ইন্টারভালগুলো এমন প্রতিটা ইন্টারভালই ওই xn সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি মেম্বার কন্টেন্ট করেছে, ঠিক আছে? এবং ইন্টারভালগুলো এমন ক্রমশ ছোট হচ্ছে, ইন্টারভালগুলো এমন ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। তাই যদি হয়, যেহেতু i1, প্রথমে i1 এর কথা ভাবি, যেহেতু i1 contains infinitely many members of the sequence xn, therefore আমি কোনো না কোনো একটা এলিমেন্ট ধরতেই পারি যেহেতু ইনফাইনাইট কন্টেন্ট করেছে। আমি বললাম let xn1 be an element which is belongs to i1, i1 এ আছে xn1 be an element, মানে সিকোয়েন্সটা এটা ছিল xn, দ্যাট মিন্স x1 x2 x3 এরকম সিকোয়েন্স এলিমেন্ট x1 x2 x3 x3 x4 এরকম চলছে, সবাই আছে, n এর মান 1 2 3 4 সবার জন্য। কিন্তু i1 এর মধ্যে x1 থাকবে কিনা আমি জানি না, তো i1 এর মধ্যে x1 না থাকতে পারে, i2 এর মধ্যে i1 এর মধ্যে x2 থাকতেও পারে, না থাকতে পারে, কিন্তু এই যে এলিমেন্টগুলোর মধ্যে অসংখ্য এলিমেন্ট i1 এর রয়েছে। আমি বলছি তার মধ্যে কোনো না একটা কোনো সাফিক্স হচ্ছে n রয়েছে, আমি বললাম n1 এর মান মেবি হচ্ছে 5 হতে পারে বা মেবি 7 হতে পারে, জানি না তো কে রয়েছে, x1 ও থাকতে পারে, তাও আমি ধরতে পারি there is since i1 contains infinitely many points of the sequence, infinitely many points of the sequence xn, therefore there exists some suffix n1. n1 means n1 is a natural number for which xn1 belongs to i1। বোঝা গেছে? এটা হবে, এটা দেখা যাবে। এগেন সিন্স এই যে i1 টার মধ্যে রয়েছে i2, i1 এর মধ্যে রয়েছে i2, এবার দেখ আমি বলতে পারি i2 again since i2 by our construction i2 contains infinitely many points of, i2 contain করছে infinitely many points of xn, যেহেতু i2 infinitely many points of xn contain করছে, therefore i2 র মধ্যে আরেকটা এলিমেন্ট ধরতে পারবো, i2 এর মধ্যে আরেকটা এলিমেন্ট ধরতে পারবো which is different from this element, এই এলিমেন্ট থেকে আলাদা, বা আমি বলছি there exists another element xn2, মানে ন্যাচারাল নাম্বার n2 belongs to n such that xn2 belongs to i2, such that আমি এটা ধরে নিচ্ছি, এটা such that এটা এই কন্ডিশনটা ধরে নিচ্ছি হচ্ছে n2 greater than n1, এইটা কন্ডিশন।
যদি বলি সেটা কোথেকে পেলাম, হ্যাঁ করা যাবে, কারণ ইনফাইনাইট, ধর আমি ফর এক্সাম্পল I1 এর মধ্যে ধর x5 ধরেছি, এই এলিমেন্টটা আমি x5 ধরেছিলাম, এটা ধরেছিলাম x5, ঠিক আছে x5। এবার I1 এর সাবসেট হচ্ছে I2, I1 এর সাবসেট হচ্ছে I2, I2টা হচ্ছে I1 এর সাবসেট। এই I1 এর I2 যেহেতু সাবসেট, I2 এর মধ্যে x5 থেকে যেতেও পারে। আমি বলছি দ্বিতীয় কোনো এলিমেন্ট I2 এর মধ্যে x1 ও থেকে যেতে পারে, I2 এর মধ্যে অন্য কোনো এলিমেন্টও থেকে যেতে পারে, কিন্তু যেহেতু I2 ইনফাইনাইট, 5-এর থেকে কোনো না কোনো বড় সাবসেট, যদি বলিস না I2 এমন একটা সাবসেট অফ I1 যেটাতে x5 মানে 5-এর থেকে বড় কোনো সাফিক্স আর I2 তে নেই, 5-এর থেকে বড় কোনো সাফিক্স যদি I2 তে না থাকতো, I2 ফাইনাইট হয়ে যেত। Since I2 is infinite, therefore we can find a natural number n2 greater than n1 for which x n2 belongs to I2, এটা পাবো। এই লাইনটা বুঝেছিস কিনা বল আমাকে, তাহলে প্রুফ কমপ্লিট হয়ে যাবে। বুঝেছিস? হ্যাঁ স্যার। আর কেউ? নইলে আরেকবার বলছি, কি বলা আছে, আমি এতদূর পর্যন্ত যেটা পেলাম বাই আওয়ার কনস্ট্রাকশন, নেস্টেড ইন্টারভাল যেভাবে কনস্ট্রাক্ট করলাম সেই হিসাবে আমি দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে I1 I2 I3 IN গুলো, এগুলো এমন ইন্টারভাল, প্রতিটা ইন্টারভালে আমার হচ্ছে ইনফাইনাইটলি মেনি মেম্বার্স অফ দ্য সিকোয়েন্স xn রয়েছে। সিন্স এবার আসি I1 কন্টেন্স ইনফাইনাইটলি মেনি মেম্বার্স অফ x1, দেয়ারফর কোনো না কোনো একটা এলিমেন্ট I1 এ আমি ধরতে পারবো। আমি ধরলাম হচ্ছে xn1 বিলংস টু I1, where n1 belongs to n, মানে n1 মেবি 1 হতে পারে, n1 মেবি 2 হতে পারে, n1 মেবি 5, n1 মেবি 10, যা খুশি একটা। I1 এর মধ্যে যতগুলো ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টস অফ xn রয়েছে, তার মধ্যে কোনো না কোনো একটা এলিমেন্টকে ধরলাম which is n1, মানে which is xn1, এটা ধরে নিলাম। এরপরে দেখ I2 is the subset of I1 এবং I2 তেও ইনফাইনাইটলি মেনি মেম্বার্স অফ xn রয়েছে। Then I বলছি there exists another element xn2 belongs to I2 such that n2 greater than n1, n2 greater than n1 ধরা যাবে। কারণটা কি, যদি এরকম হতো না এরকম কোনো n2 নেই which is greater than n1 for which xn2 belongs to I2, that means I2 তে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে না। ফর এক্সাম্পল আমি বলেছিলাম if we consider n1 equal to 5, n1 যদি 5 কনসিডার করতাম, তাহলে আমি বলছি যদি এরকম হয়ে যেত 5 এর থেকে কোনো বড় এলিমেন্ট নেই ফর হুইচ x অফ ওই n2, মানে n2 5 এর থেকে বড় হবে না, n2 5 এর থেকে বড় হচ্ছে না, এরকম কোন এলিমেন্ট পাচ্ছি না ফর হুইচ x n2 belongs to I2, দ্যাট মিন্স 5 এর থেকে বড় কোনো এলিমেন্ট নেই, মানে কি I2 এর মধ্যে থাকলে 5 এর থেকে ছোট, তার মানে x1 থেকে x5 এর মধ্যে রয়েছে, therefore I2 ফাইনাইট হয়ে যাবে। But by our construction, I2 contains infinitely many points of the sequence xn, তাহলে এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে। সিমিলারলি আমি বলতে পারি xn3 belongs to I3 such that, বা with এরকম লেখা যায়, with হচ্ছে n3 greater than n2, এরকম পাওয়া যাবে। সিমিলারলি এরকম যদি পরপর করতে থাকি, x এটা I3 তে থাকবে, xnk belongs to ik তে পেয়ে যাব, xnk টা ik তে থাকবে উইথ হচ্ছে nk এর মান গ্রেটার দ্যান nk মাইনাস 1 এর থেকে, এরকম পর করতে থাকলে এরকম পাবো। ওই একই কন্ডিশন, যেহেতু ওই সবাই ইনফাইনাইট, সবগুলো সিকোয়েন্সের মধ্যে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আমার রয়েছে অফ দ্য সিকোয়েন্স, সব ইন্টারভ্যালের মধ্যে, দেয়ারপর এইভাবে আমি কনস্ট্রাক্ট করে ফেলতে পারবো। দেয়ারপর আই কে এর মধ্যে ওই জিনিসটা ঘটবে, এই কোনো না কোনো এক্স এন কে থাকবে। এইবার আমি এই কালেকশনটা নিলাম xn1, এই কালেকশনটা xn1 কমা xn2 কমা এরকম করে xnk, এই কালেকশনটা নিলাম। ক্লিয়ারলি লক্ষ্য করে দেখ xn1 এর মান কত, কোনো না কোনো ন্যাচারাল নাম্বার, n2 এর মান কত, কোনো না কোনো আরেকটা ন্যাচারাল নাম্বার such that n2 greater than n1, তারপরে xn3 এর মান কত, কোনো না কোনো ন্যাচারাল নাম্বার n3, ঠিক আছে তো, এবং হচ্ছে সেটা সবই দেখ, এই যেহেতু এগুলো xn সিকোয়েন্স থেকে নেওয়া হয়েছে, therefore this is a subsequence, এটা কি হয়ে গেল xn1 xn2 xnk ডট এইটা যে চললো, this is a subsequence of xn, this is a subsequence of xn। এইবার দেখ সাবসিকোয়েন্সের যে কনস্ট্রাকশন আমরা যেভাবে করলাম, আর আইএন এর যে কনস্ট্রাকশন, আইএন এর কনস্ট্রাকশন ওয়াইজ আমার এই জিনিসটা অলরেডি হয়ে আছে, আইএন এর কনস্ট্রাকশন ওয়াইজ।
যে in এর কনস্ট্রাকশন ওয়াইজ l বিলংস টু in ফর অল n। l যদি in এ থাকে দেওয়ার পর আমি বলতে পারবো l বিলংস টু i কে এর মধ্যেও থাকবে। x কোথায় থেকে যাবে? i কে এর মধ্যে থাকবে। আচ্ছা x যদি i কে এর মধ্যে থাকে i কে এর মধ্যে আবার কি রয়েছে? x n কে রয়েছে। বাই এই যে সাবসিকোয়েন্সটা যেভাবে কনস্ট্রাক্ট করলাম i কে এর মধ্যে কে রয়েছে? x n কে। তাই যদি থাকে তাহলে x n কে মাইনাস এল এই দুটোর মধ্যে যে দূরত্ব সেটা অলওয়েজ ওই যে kth ইন্টারভ্যালের যে লেন্থ তার থেকে ছোট হবে i k ইন্টারভ্যাল। না দেখ ব্যাপারটা দেখ, দিস ইজ i k, এই ইন্টারভ্যালটা টোটালটা i k। এই i k এর মধ্যেও রয়েছে x n কে কোনো না কোনো একটা জায়গায় x n কে, আর i k এর মধ্যেও কোনো না কোনো একটা জায়গায় l রয়েছে। কারণ হচ্ছে l ছিল সবার জন্য, l কি ছিল? সবার জন্য। দেয়ারফর আমি কি বলতে পারবো? দ্য ডিসটেন্স মানে এই দুটোর মধ্যে x n কে আর l এর মধ্যে দূরত্ব kth ইন্টারভ্যাল i k এর যে লেন্থ, i k এর লেন্থ কত রে? i k এর লেন্থ হচ্ছে m বাই 2 টু দি পাওয়ার k। নিশ্চয়ই মনে আছে m বাই 2 টু দি পাওয়ার k। i এর লেন্থ যদি m বাই 2 টু দি পাওয়ার n হয় তাহলে i k এর লেন্থ m বাই 2 টু দি পাওয়ার k। তাহলে হচ্ছে কি হবে? দেয়ারফর এই ঘটনা ঘটবে সিন্স x n কে বাই আওয়ার কনস্ট্রাকশন অফ দ্য সিকোয়েন্স সাবসিকোয়েন্স x n কে, এই যে সাবসিকোয়েন্সটা আমি কনসিডার করলাম, এই সাবসিকোয়েন্সের কনস্ট্রাকশন ওয়াইজ i n x n কে বিলংস টু i k। and nested interval theorem থেকে আমি পেয়ে গেছি l is common to all intervals, therefore l also belongs to the interval i k। therefore the length of the kth interval that means m by k এইটার থেকে কি হয়ে যাবে? এই দুটোই যেহেতু এই ইন্টারভ্যালের মধ্যে আছে এই দুটোর মধ্যে দূরত্ব i kth ইন্টারভ্যালের লেন্থের থেকে ছোট হবে, kth ইন্টারভ্যালের লেন্থের থেকে ছোট হবে। আবার দেখ এটা তো বলাই x বাই 2 টু দি পাওয়ার k, এটা দেখ টেন্স টু 0 অ্যাজ k টেন্স টু ইনফিনিটি। এটা দেখ 0 হয়, m একটা নির্দিষ্ট নাম্বার, এটা টু দি পাওয়ার k এর মান কত হবে? 0 এর দিকে যাবে অ্যাজ k টেন্স টু ইনফিনিটি। যেহেতু 0 এর দিকে যাবে অ্যাজ k টেন্স টু ইনফিনিটি, therefore this less than this and we can make this less than equal to epsilon for arbitrary epsilon, মানে ঠিক আছে, হোয়াট এভার দ্য আরবিট্রারি এপসিলন মে বি গ্রেটার দ্যান 0, আমরা এটাকে এই জিনিসটাকে লেস দ্যান এপসিলন বানিয়ে দিতে পারবো ফর সাফিসিয়েন্টলি লার্জ ভ্যালু অফ k। মানে if we choose epsilon be an arbitrary positive number then since this less than this মানে mod of x n k minus l less than m by 2 to the power k, therefore we can choose k sufficiently large for which this less than epsilon করে ফেলতে পারবো ফর আরবিট্রারি ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য। ঠিক আছে, দ্যাট মিন্স আমি কি পেলাম? আমি কি পাবো? মানে এইটা মড অফ এক্স এন কে মাইনাস এল এটা লেস দ্যান এপসিলন লিখতে পারবো। দেয়ারফর ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 উই ক্যান, আমি এটা কি লিখে দিস লেস দ্যান এপসিলন লিখতে পারবো ফর সাফিসিয়েন্টলি লার্জ ভ্যালু অফ কে। For sufficiently large value of k, that means there exists a m বা n0 বা m0 যা খুশি লেখ n0 such that এই k greater than n0 এর জন্য বা greater equal to n0 এর জন্য। বুঝা গেল? বাস there exists a sufficiently large value, সেই লার্জ ভ্যালুটার ধরো n0 মান ধরলাম। দ্যাট মিন্স আমি কি পেলাম? for any epsilon greater than 0 x n k minus l less than epsilon for all k greater than n greater than 9 কিন্তু k greater than n0, k greater than n0 মানে লক্ষ্য করে দেখ এইটা যে x n k minus l এটা কার উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে? n এর উপর ডিপেন্ড না, k এর উপর ডিপেন্ড করে। this less than epsilon for all k greater equal to n0, that means এই k এর উপর ডিপেন্ড করে যেহেতু therefore this subsequence এটা লেখা যায় x n k এই সাবসিকোয়েন্সটা কনভার্ট করবে l এ। বুঝেছিস কিনা বল? দ্যাট মিন বা লিমিট k টেন্স টু ইনফিনিটি x n k ইকুয়াল টু l, বা এটা থেকে লেখা যায় লিমিট, এখান থেকে লেখা যায় লিমিট k টেন্স টু ইনফিনিটি এটা x n k দিস ইজ অ্যাকচুয়ালি l, এটা লেখা সম্ভব। কি বুঝেছিস? এটা বোঝা গেল? হ্যাঁ, এটা হচ্ছে বলছে নয়, বোঝা গেছে? তাহলে ভালো।
বোঝা গেল। এটা গেল সিকোয়েন্সের জন্য বোলজার-ওয়েস্টার্স থিওরেম। প্রথম পার্টটা ছিল নেস্টেড ইন্টারভালের কনস্ট্রাকশন, পরের পার্টটা ছিল একটা সাবসিকোয়েন্স থিওরেমে দেখাচ্ছে একটা সাবসিকোয়েন্স এলে কনভার্ট করবে। সাবসিকোয়েন্স কনভার্ট করলাম কিভাবে নিশ্চয়ই সেটা দেখেছিস। দেন তারপরে কিভাবে আমি হচ্ছে সাবসিকোয়েন্সটা এলে কনভার্ট করলো সেটা আমি দেখিয়ে দিলাম। এইটা গেল হচ্ছে বোলজার-ওয়েস্টার্স থিওরেম। আজকে Thanks for watching this video.